গত কয়েকদিনে পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রতিবেদন আকারে একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুরোপুরিভাবে সরকারকে নাড়িয়ে দেবে এই খবরটা। র্যাবে কর্মরত দুজন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। আমাদের র্যাবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছেই। 2021 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা যে স্যাংশনটা দিয়েছিল র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান 6 জন কর্মকর্তার বিরুদ্ধে, সেটা এখনও আছে। ফলে র্যাবের এই দুজন কর্মকর্তা যারা অ্যাকচুয়ালি সেনা কর্মকর্তা, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা ভয়ঙ্কর একটা বার্তা বাংলাদেশের জন্য। বর্তমানে আওয়ামী লীগ সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব, তাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে দেবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই সপরিবারে বিদেশে গেলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসেছে। সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছেন পুলিশ কর্তা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে নিষেধাজ্ঞা দিল। শেখ হাসিনা কিন্তু এখন মহা বিপদে পড়ে গিয়েছে। সেই সাথে মারাত্মকভাবে বিপদে পড়তে চলেছে আওয়ামী লীগও। আপনারা কিন্তু বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে কিন্তু ঈদের মতন উল্লাস করছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা এবং বিএনপির সাধারণ জনগণেরা। সেই সাথে কিন্তু সেনাবাহিনী পুলিশকে বড় ধরনের নিষেধাজ্ঞা দিল এবং হুঁশিয়ারি দিল এবং সেনাবাহিনী পুলিশকে গ্রেফতারের আহ্বানও জানিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত এবং প্রমাণ সহকারে ভিডিওটি দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রতিবেদন আকারে একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমগুলোকে রীতিমতো থ্রেট করেছে এই ধরনের প্রতিবেদনগুলো প্রকাশ থেকে বিরত রাখবার জন্য। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যাতে তারা গণমাধ্যমগুলোকে রেস্ট্রিক্ট করে এই ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে যেখানে পুলিশের সাবেক কর্মকর্তাদের পাশাপাশি বর্তমানে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য সামনে চলে আসছে। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে পুলিশের ভেতর থেকেই এই ধরনের সেন্সিটিভ এবং গোপন তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এই ধরনের খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমার এই চ্যানেলে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং অলরেডি পুলিশের একজন এডিসিকে এই কারণে বরখাস্ত করা হয়েছে। পুলিশের ভেতরে অনাস্থা এবং অবিশ্বাস এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা বুঝতে পারি যখন দেখি 40 জন পুলিশের শীর্ষ কর্মকর্তাকে, পুলিশের শীর্ষ 40 জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়, যার মধ্যে একজন পুলিশের অতিরিক্ত আইজিপি, 9 জন পুলিশের ডিআইজি সমপর্যায়ের, 15 জন পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাদেরকে একই দিনে বদলি করা হয়। তখন আমরা বুঝতে পারি পুলিশের ভেতরে পরিস্থিতিটা আসলে কতটা টালমাটাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারছে না। এরই মধ্যে এমন একটা খবর আমাদের সামনে এসছে, এখন পর্যন্ত সবগুলো গণমাধ্যমে খবরটা প্রকাশিত হয়নি, একটা অনলাইন নিউজ পোর্টালে আমি খবরটা দেখেছি, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। পুরোপুরিভাবে সরকারকে নাড়িয়ে দেবে এই খবরটা। র্যাবে কর্মরত দুজন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। আমাদের নিশ্চয় মনে আছে কয়েকদিন আগে টর্চারার্স অ্যাজ পিসকিপার্স নামে একটা ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল এবং সেখানেও বারবার র্যাবের নাম উঠে এসছে। র্যাবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছেই। 2021 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা যে স্যাংশনটা দিয়েছিল র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান 6 জন কর্মকর্তার বিরুদ্ধে, সেটা এখনও আছে। ফলে র্যাবের এই দুজন কর্মকর্তা যারা অ্যাকচুয়ালি সেনা কর্মকর্তা, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা ভয়ঙ্কর একটা বার্তা বাংলাদেশের জন্য। এবছর জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের আগে আমার এই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডকুমেন্টারিটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ টর্চারার্স অ্যাজ পিসকিপার্স নামে, সেটা জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের ঠিক কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে জাতিসংঘ অবশ্যই রিয়াক্ট করবে, কারণ এই ডকুমেন্টারিতে জাতিসংঘের দিকে আঙুল তোলা হয়েছে। কারণ তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসের ভেতর দিয়ে যারা টর্চারার্স, অর্থাৎ যারা নিজের দেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত, তারাও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যেতে পারছে। এই কারণে তারা জাতিসংঘকেও অ্যাকিউজ করেছিল। ফলে আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম জাতিসংঘ সামনের দিনগুলোতে পিসকিপার্সের, অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা আরও বেশি স্ট্রং হবে এবং অবশ্যই তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে এবং সম্ভবত সেটাই হচ্ছে। আমি এই রিপোর্টটা একটু পড়ি। এখানে বলছে র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। 2 জন সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করছেন এমন অন্তত 2 জন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার প্রাক্কালে
বাদ পড়েছে। নিরাপত্তা বাহিনীতে কাজ করছেন বা করতেন এমন 4টি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। দায়িত্বশীল সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করার পর আবার সেখানে ফেরত পাঠানো হয়েছে। তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, যিনি র্যাব 7-এর অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন। 45 লং কোর্স কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে, সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। অন্যজন হলেন বর্তমান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। তিনি মশিউর রহমানের কোর্সমেট, তবে 46 BMA লং কোর্সে তিনি কমিশন পান। মশিউর রহমান জুয়েল 18 জুন যোগাযোগ করা হলে কথা বলেননি, তবে মাহবুব আলম বলেন এটা রুটিন একটা প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। 17 জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হয়, কিন্তু তিনি 7 দিন পরেও ISPR এর পক্ষ থেকে কোনো মন্তব্য করেননি। এদিকে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল, তবে কী কারণে তাদের আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না। এদিকে বাংলাদেশে অন্তত 2 জন কর্মকর্তা বলেছেন তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান ডয়চে ভেলের অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের ধারণা। গত 21 মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক তথ্যচিত্রে বলা হয় নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে, তাদের নিয়ে ডয়চে ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসারশূন্য, দেশবিরোধী। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকের একটা নাটক সাজিয়েছিল ডক্টর হাসান মাহমুদ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আমার চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। কিভাবে জনগণকে তারা বোকা বানানোর চেষ্টা করে, অর্থাৎ নিজেদের মন গড়া বক্তব্যকে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হিসেবে তারা কীভাবে প্রচার করছে সে বিষয়ে আমি আমার চ্যানেলে কথা বলেছিলাম, যে বিষয়টাকে নিয়েই এখানে আবার উল্লেখ করা হয়েছে। এরপর রিপোর্টে বলা হয়েছে এখন কি করা যেতে পারে। র্যাবে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলা হয়েছে, মানবাধিকার কর্মীরা কী কী বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন পর্যন্ত কী কী গৌরব অর্জন করেছে সেই বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এগুলো আর পড়ছি না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে 2 জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে একজন একটা সময় র্যাবে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি সেনাবাহিনীতে ফেরত গেছেন, আরেকজন র্যাবে বর্তমানেও কর্মরত আছেন। তাদের 2 জনকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। খেয়াল করতে হবে, একজন কর্মকর্তা তিনি র্যাব 7-এর ক্যাপ্টেন ছিলেন, অধিনায়ক ছিলেন, তিনি র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবেও কাজ করেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি র্যাবে কর্মরত নেই, তিনি সেনাবাহিনীতে ফেরত গেছেন। কিন্তু তারপরও তিনি যেহেতু র্যাবে একসময় কর্মরত ছিলেন এবং র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, সুতরাং তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না। আরেকজন কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তিনি বর্তমানে র্যাবে কর্মরত আছেন এবং ওই একই র্যাব 7-এর অধিনায়ক তিনি, এবং তিনিও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না। এবং তাদের দুজনই র্যাব 7-এর ক্যাপ্টেন, একজন সাবেক ক্যাপ্টেন, একজন বর্তমানে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং বোঝা যাচ্ছে র্যাব 7-এর ওপরে বিশেষ কোনো একটা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখন যারা সেনাবাহিনীতে কর্মরত কিংবা পুলিশ বাহিনীতে কর্মরত, যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী থেকে এলিট ফোর্স র্যাবে কর্মকর্তারা আসেন, তারা এখন আর র্যাবে যোগ দিতে চাইবেন না, কারণ র্যাবে যোগ দিলেই তাদের গায়ে এক ধরনের কালি লেগে যাবে এবং সেক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়া থেকে তাদের বিরত রাখা হতে পারে কিংবা ভবিষ্যতে স্যাংশনও চলে আসতে পারে। সুতরাং এই ভয়ে অনেকেই এখন আর র্যাবে যেতে চাইবেন না, এবং র্যাবে যারা বর্তমানে কর্মরত আছেন তারাও মানবাধিকার বিরোধী কোনো কর্মকাণ্ডে এত সহজে যুক্ত হতে চাইবেন না। যারা অন্তত এখন পর্যন্ত অ্যাকিউজড হননি তারা নতুন করে মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে চাইবেন না, যাতে তারা অন্তত নিজেদেরকে সেভ করতে পারেন। পুলিশের ভেতরেই এক ধরনের নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের ভেতর থেকেই পুলিশের দুর্নীতি, পুলিশের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য বাইরে চলে আসছে। পুলিশের কর্মকর্তাদের একের পর এক বদলি করা হচ্ছে, পুলিশের মধ্যে অবিশ্বাস, অনাস্থা। পুলিশ কর্তাদের পরে বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসেছে। এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে, এবং পুলিশের সাম্প্রতিক তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার মাঠে নেমেছে। তারাও পুলিশের সংবাদ নিয়ে আপত্তি জানিয়েছে, যেভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের জানার কথা। কিছুদিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছিল রীতিমতো, এবার তাদের পাশে তাদের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দাঁড়িয়েছে, এবং সেই দাঁড়ানো নিয়ে দাঁড়িয়ে গিয়ে কী বলেছে সেটা এবং তাদের দাঁড়ানো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি সে আলাপটা একটু করতে চাই। প্রথম যে মাঝারি কর্মকর্তা বলছেন, ওনার নাম হচ্ছে জামিল হাসান, ডিআইজি। ইত্তেফাক অনুসন্ধান করেছে এটা বলছে। আমি আগে একটা কথা বলেছি, আমরা জানি না এই অনুসন্ধানগুলো আসলে কারা করছে, বাংলাদেশে এই অনুসন্ধান করার সাহস কারো হচ্ছে এবং সেটা তারা পাবলিশ করতে পারছে না। ইটস নট দ্যাট ইজি, ইট মেবি একটা সিনক্রোনাইজড অ্যাটেম্পটের পার্ট।
যাই হোক, ওনার সম্পর্কে বলা হচ্ছে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী। রিসর্ট করার জন্য জমি কিনেছেন 40 একর। আমি অবাক হচ্ছি যে সবাই দেখি রিসর্ট করতে চায়, মানে বেনজিরকে দেখে মনে হয় উনি করছেন, করছে। এই যে এনবিআর এর যে কর্মকর্তা তারও রিসর্ট, যারা মতিউরের, মানে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তারপর বলছেন নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপরে। এর পাশে আছে অন্তত 36 বিঘা জমির ওপর গরুর খামার। এর সঙ্গে আছে যে গরুর হাট, যে হাট থেকে যারা নেন তারাই। এগুলো সব বরিশালের উজিরপুর উপজেলায়। এর বাইরে ঢাকায় তার আছে 2টি ফ্ল্যাট, একটিতে পরিবার বাস করে, আরেকটি প্রস্তুত হচ্ছে। 4-5 বছরের মধ্যে তিনি এটা সম্পদটা তৈরি করেছেন। আমি বিস্তারিত পড়ব না, আমি আসলে পুলিশকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপই করব, কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আছে, এটি একটু পড়তে চাই। জনাব ইফতেখারুজ্জামান, আমরা ভদ্রলোককে চিনি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক। বাংলাদেশের দুর্নীতি নিয়ে খুবই সাহসের সাথে নানান কটাক্ষ, নানান চাপের পরও এই সংস্থাটা কাজ করছে, এবং ডক্টর ইফতেখারুজ্জামান এই লড়াইয়ে ছাড় দেননি। উনি বলছেন একজন পুলিশ কর্মকর্তার এটুকু কোট আনকোট সম্পদ থাকা অস্বাভাবিক নয়, কারণ তারা কাদের রোল মডেল হিসাবে মনে করেন? সাবেক আইজিপি বা পুলিশ কমিশনারকে? তাদের যদি হাজার হাজার বিঘা জমি থাকতে পারে, তাহলে একজন ডিআইজির কেন কয়েকশো বিঘা জমি থাকবে না? এটা এখন সিস্টেমের অংশ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত জমি ফ্ল্যাট কেনা সম্ভব নয়। এগুলো বন্ধ করতে হলে সরকারি কর্মচারীদের সম্পদ কেনার আগে সরকারের পূর্ব অনুমোদন নেওয়ার বিধান করা এখন সময়ের ব্যাপার, তাছাড়া এগুলো বন্ধ হবে না। এক্স্যাক্টলি সঠিক কথাটা বলেছেন। মানে তার একটা পুলিশের ডিআইজি যখন দেখে তার আইজি এই করছে, তার ঢাকার পুলিশ কমিশনার এটা করছে, তার কাছে তো এটা হতেই হবে। এবং এটা খুব ভয়ঙ্কর জায়গা যারা পুলিশে নতুন করে ঢুকছে। যে এখানে একটা কথা একটু বলে রাখা দরকার, আমরা প্রায় পুলিশ নিয়ে আলাপ করছি, পুলিশের দুর্নীতি নিয়ে কথা আসছে, আমাদের কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা এই যে রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউরকে দেখলাম, একই কথা প্রযোজ্য প্রশাসনের ক্ষেত্রে। প্রশাসনকে নিয়েও কিছু তথ্য হয়তো আসবে, আর না আসলেও আমরা জানি ওসব ক্ষেত্রে কী হয়, ওখানে কী হয়, এগুলো মোটেও আমাদের অজানা কিছু না। তো স্বাভাবিকভাবে যে ঢুকছে সে তার প্রতিটা ধাপের ওপরে দেখছে যে এই ধাপের মানুষের এই আছে, টপের এই আছে। আপনি ডিআইজি হচ্ছেন, আপনি আইজির দিকে তাকাচ্ছেন, আইজির হাজার হাজার আছে, তো আর কয়েকশো থাকুক। একজন এসপি যখন ঢুকছেন, এসপিকে দেখছেন, ওনার এসপির কয়েকশো কোটি টাকার সম্পদ আছে, তো ঠিক আছে আমি তাই করি। সেম গোজ ফর প্রশাসন ক্যাডার। তারা দেখছে ডিসির এই আছে, তাহলে যিনি নতুন করে ঢুকলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে তারও লক্ষ্য উনি নির্ধারণ করছেন। একটা সিস্টেমের মধ্যে, সেটা সিস্টেম যখন পৌঁছে যায়, সেই সিস্টেমের মধ্যে যারা ঢোকেন তাদের চিন্তা, তাদের লক্ষ্য এভাবে শেপড হয় পরিবেশ দিয়ে। এটাই নিয়ম, এটাই সবচেয়ে আশঙ্কার জায়গা। আমি বহুবার এই একটা কথা বলেছি যে এই বিভৎস সরকারটা 14 সালের পর থেকে বিশেষ করে যখন চলছে, স্পেসিফিকলি বললে আরও আগে থেকে, যখন সংবিধান সংশোধন করে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চিন্তা করলো, মানে 12-13 থেকে মোটামুটি। সো প্রথম সরকারটার ভোটটা মোটা দাগে ভালো হলেও 2-3 বছর ঠিক ছিল, পরের 2 বছর থেকে, তাহলে সেই হিসাবে আমরা যদি করি 14-15 বছর হয়ে গেছে তারা এই রকমভাবে যখন ক্ষমতায় আছে, তখন থেকেই এই মেজর পরিবর্তনটা আসলে ঘটে গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই সপরিবারে বিদেশে গেলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। অনেকের প্রশ্ন, পুলিশের সাবেক আইজিপি বেনজিরের পথে হাঁটছেন না তো ডিএমপির সাবেক এই কমিশনার? আরো জানাচ্ছেন শাহাদাত রিফাত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আসা শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন, দুদক। ইতিমধ্যে দুদক পুলিশের বহুল বিতর্কিত সাবেক এই কর্মকর্তাকে তলব করেছে। এদিকে বেনজির ইস্যু শেষ হওয়ার আগেই পুলিশের আরেক সাবেক কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন বলে গণমাধ্যমের অনুসন্ধান এসেছে। এছাড়া আসাদুজ্জামান মিয়ার বিষয়েও দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। গণমাধ্যমকে তিনি জানান, ডিএমপির সাবেক কমিশনারের অবৈধ সম্পদের যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান চালাতে পারে। শুধু তাই নয়, দুদকের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান আরও জানান, পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থেই এগুলোর অনুসন্ধান হওয়া দরকার। এর মধ্যে সব আলোচনা সমালোচনার মাঝেই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। খবরটি সামনে আসার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। সবার প্রশ্ন, দেশ ছেড়ে পালালেন না তো তিনি? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডিএমপির সাবেক এই কমিশনার। বিদেশে যাওয়ার কারণ জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, চিকিৎসার জন্য সপরিবার মিলে সিঙ্গাপুরে গেছেন। আগামী 21 জুন দেশে ফিরবেন তিনি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।